শোনাই জানাচ্ছি, এই ভিটে থেকে দুপুরে তুলে আনবো না গো কেড়ে কেড়ে ওই ধান সেই নদীটির পাশে। এই কবিতাটা আমাকে রাস্তায় ভাস্কর শুনেছিল ফুলসজ্জা রাতে, তখন তার হাত ছিল আমার হাতে, হৃদয় ছিল হৃদয়ের কাছাকাছি। আমার সেই ঘাট করে আর দূর দূর এত দূর এগিয়ে গিয়ে কেন আমি পিছিয়ে পড়ছি? তবে তুমি আমার দিকে ঘাটে কবিতা শুনবে, কিন্তু সব শিল্পী উড়িয়ে দিয়ে তুমি আমাকে আধুনিক কবিতা শোনাও। তবে তাই শোনো। ওগেন ভেলিয়া গাছের নিচে দাঁড়িয়ে ছিল রাধিবল, শাড়ি খসা মদানিসা মেয়েটা আর চোখে চেয়েছিল ছেলেটি। এমন সময় বর্ষা নামলো, দুজন দুজনের উপর ভরসা হারালো। ছেলেটি হয়ে গেল মেয়ে আর মেয়েটি হলো মাটি। অপার সঙ্গে দিনের ঝলক, মেয়েটির শৈলী গুণ শুধুই বৃষ্টিপাত, শুধুই বৃষ্টিপাত, শুধুই বৃষ্টিপাত। ও লাভলি লাভলি কেবল লাভলি। আমাদের এখানে ভালো লাগছে না, বাড়ি চলো বারো, সেখানে কি মদ খেতে হবে? মদ মদ খেলে তুমি মাতাল হয়ে যাবে। হবই তো। সেই রাস্তার ভাস্করটাকে এই সঙ্গীতের জীবনের সুর তাল ছন্দ সব কেটে দিয়েছে। আরে বাবা, তুমি মুখ ফিরে দাঁড়িয়ে গেলে কেন? তুমি কথা বলো। এখানে নয়, বাড়ি চলো। হ্যাঁ তাই চলো, সেখানে গিয়ে তুমি আর আমি মদ খেয়ে মাতাল হয়ে দুজনে কি বলবো জানো? কি বলবে গো? এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়, চলো যাই এখানে নয়, চলো যাই এখানে নয়, দুজন দুজনে হারায়। এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়, চলো যাই এখানে নয়, চলো যাই এখানে নয়, এই মন তোমাকে চায়। দোলাতে হারিয়ে গেছে মোর স্বপ্নের ঠিকানা, পাবো কিনা জানি না, তোমাকে পাবো বাচ্চাকে হাউস করতে দোলাতে হারিয়ে গেছে মোর স্বপ্নের ঠিকানা, পাবো কিনা জানি না, তোমাকে পাবো এই মন তোমাকে চায়, ঘরের বউ পরপুরুষকে নিয়ে বাড়ি যাচ্ছে মদ খেতে। তারা মদ খাবে, তারপর শরীর বার করা কেবারে নাচ দেখবে। গৃহস্থের নাচ দুয়ারে আর সন্ধ্যা দেখাবে না কোনো ঘোমটা দেওয়া বধূ। নতুন পরিচ্ছেদে ভাস্করদা এই লেখাটাই লিখেছে। ভাস্করদা তারপর লিখেছে, এদেশে পাগলের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। তাদের ভারসাম্যহীন মস্তিষ্কে বাসা বাঁধছে শুধু কামনার পোকা। তাই কাম তপ্ত পোকা মানুষেরা কোনো শুভ চিন্তা না করে ঢুকে পড়ছে আদিম প্রকৃতির অন্ধকারে। হাত কাদার সংসারে অভাব নেমে এতে, কাজের মেয়ে মুন্নিকে দবাব দিয়েতে, মুন্নি পুটলি পাতলা বেঁধে বেরিয়ে পড়েছে গায়ে ফিরে দাবে বলে। আমি তাকে বলেছিলাম পালকে আমার সঙ্গে দেখা করবে, কিন্তু কইছে এদিকে আসেনি তো। ওদিকটায় গিয়ে খুঁজে দেখি মুন্নিকে দেখতে আমার তাই, ওকে আমি বিয়ে করবো। মুন্নি খাওয়াবার পরাবার দাঁড়াবার যাদের ঠিক ঠিকানা নেই তারা বিয়ে করে, তাদের একাধিক সন্তান হয়, জন্ম নিয়ন্ত্রণের ধার ধারে না। ভাস্করদা লিখেছে, এদেশে শিক্ষিত বেকার যুবকেরা চাকরি বাকরি না পেয়ে সমাজ বিরোধীর খাতায় নাম লেখায়।
আমার আমার নামটা তোমার দলে লিখে নাও ডাম্পি। বাবুজি আপনি সমাজ বিরোধী হবেন? হ্যাঁ হ্যাঁ, সমাজ বিরোধী হব। কেন সমাজ বিরোধী হব না? আজকে স্কুলের মাস্টাররা ভালো করে ছাত্র পড়ায় না, ডাক্তাররা 1 ঘন্টায় 50টা রুগী দেখে, প্রমোটাররা যেসব বাড়ি তৈরি করে সেসব বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে যায়, সরকারি কর্মচারীরা অফিসে গিয়ে অফিস করে না, মহিলা কর্মীদের সঙ্গে বস্তি নস্তি করে সময় কাটায়, পুলিশ ঘুষ খায়, বিডিওরা ঘুমায়, এসডিওরা সরকারি তেল পুড়িয়ে তারা পিকনিক করতে যায়। বলো বলো, এরা কি সমাজ বিরোধী নয়? তাহলে তাহলে কেন কেন আমি সমাজ বিরোধী হয়ে বাঁচতে পারবো না? বাবুজি নেই, আপনি ও ভাত বলবেন না, ও পথ বহুত খারাপ আছে। ওই খারাপ পথে থেকে আমি ভালো থাকতে চাই ডাম্পি। তাহলে চলেন বাবুজি আমার সাথে। কোথায়? আমি যেখানে কাম করে। চলেন। এক পাকাপোক্ত সমাজ বিরোধীর কাছে অন্ধকার পথের সন্ধান পেয়ে তারই হাত ধরে অন্ধকার পথে হারিয়ে যায় শিক্ষিত বেকার যুবক। ভাস্কর্তার এই লেখায় ফুটে উঠেছে স্বাধীন ভারতের লজ্জার গ্লানি। অবশেষে জামাইবাবু লিখেছেন, হিংসা, প্রতিহিংসা এবং নৃশংসা মানুষকে অন্ধ করে দেয়, তাই শেষ পর্যন্ত তাকে অন্ধ হয়ে যেখানে সেখানে ভিক্ষে করতে হয়। বাবুরা, অনেকদিনই হলো আমার ছেলে মারা গেছে। একটা বেকারি শিক্ষিত নাতি ছিল, সে কোথায় চলে গেছে। আর একটা বোমা নাতি আমার ছেড়ে পালিয়ে গেছে। এখন এই ছেলে মানুষ দাদুবাবুকে নিয়ে আমি খুব বিপদে পড়েছি। তারপর হঠাৎ একদিন পড়ে গিয়ে আমি অন্ধ হয়ে গেছি। দয়া করে এই অন্ধের হাতে দুটো ভিক্ষা দিন, কিছু সাহায্য করুন। সাহায্যের হাত নিয়ে কেউ এগিয়ে আসে না, কিন্তু সুন্দর যুবতী বৌটির দিকে লাল দৃষ্টি নিয়ে এগিয়ে আছে বড় রক্তে বড় ভাবে সমাজ বিরোধী। একটুখানি বসো, আমি ওই ভদ্রলোকের কাছ থেকে গিয়ে কিছু সাহায্য চেয়ে নিয়ে আসি। বসো। আপনি দয়া করে যদি আমাকে একটা চাকরি দেন। চাকরি? কিন্তু না না, কোনো কিন্তু না, আপনি যে কোনো যদি আমাকে একটা চাকরি দেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, আমার অন্ধ দাদা শ্বশুরের চোখের চিকিৎসা করাবো, আমার স্বামীকে আমি কুপথ থেকে সুপথে ফিরিয়ে নিয়ে আসবো, অভাবের আগুনে পুড়ে যাওয়া সংসারটা আমার আমি সোনার সংসার করে করে তুলবো। আপনি আমাকে দয়া করুন, আপনি দয়া না করলে তুমি যখন এত করে বলছো, তাহলে তোমাকে আমি একটা চাকরি দেবো। হ্যাঁ, যে চাকরিটা তোমায় দেবো সেটা তুমি অনায়াসেই করতে পারবে। কিসের চাকরি? কান্নার চাকরি। কান্না? হ্যাঁ, কান্নার চাকরি। তুমি দিন রাত কাঁদবে, আর সেই কান্না রেকর্ড করে আমরা বাজারে ছাড়বো। কারণ আজকাল বড় বড় ঘরে কেউ মারা গেলে বাবা মা বলে কাঁদার কেউ নেই, তাই তুমি কাঁদবে, সেই কান্না আমরা রেকর্ড করে বাজারে ছাড়বো। কেউ মারা গেলে অথবা শ্রাদ্ধের দিন তোমার কান্নার রেকর্ড বাজবে। হ্যাঁ, এটাও আমার কাজ। ঠিক সময় এই ঠিকানায় পৌঁছে যাবে, তোমার চাকরিটা হয়ে যাবে। আর একটা কথা, চাকরিতে জয়েন করলে 3 মাসের টাকা অ্যাডভান্স। দাদু, দাদু, আমার চাকরি হয়ে গেছে দাদু, আমার চাকরি হয়ে গেছে।
কি না দেবো নারে গুড ঘোড়ার চাকরি লাগো স্বামী আগে না সিঁদুর আগে, এই তর্কের লড়াই। এক পথে আসবে সিঁদুর পক্ষের এক মহিলা, অন্য পথে আসবে এক মহিলা যে এখনো একটু একটু করে স্বামীর পক্ষে। না না, আমার পক্ষে সাগরের শপথটা মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। আমি তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি আমার তাকে ভালো লাগে থেকে আজ আমি তাকে ভালোবাসতে পারিনি। আপনি কি পারেননি দিদি ভালোবাসতে, আর আপনি কি পারেন? ভালোবাসা বলতে? আমাদের দুজনের তাহলে একই সমস্যা নাকি বলুন? কিন্তু দিদি আপনার তো এখনো বিয়ে হয়নি, তাহলে ভালোবাসতে এত ভয় কোথায়? আমি বিবাহিতা। সে কি দিদি, বিবাহিতা হয়েও শীতিতে সিঁদুর পরেননি কেন? অন্য কথা বলুন, আপনি কোথায় গিয়েছিলেন? অসুস্থ শাশুড়ি মায়ের জন্য মন্দিরে পূজা দিতে গিয়েছিলাম। ও ঠাকুর মন্দির, শাঁখা সিঁদুর, লোহা সিঁদুর, যত সব কুসংস্কার। ও দিদি, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, বলুন না। আচ্ছা বেশ, হ্যাঁ, বলুন। বলুন। আচ্ছা দিদি, মেয়েদের জীবনে স্বামী আগে না সিঁদুর আগে? স্বামী আগে। কিন্তু না, সিঁদুর। স্বামী। আমার হিসাবে কিন্তু দিদি সিঁদুর। স্বামী। সিঁদুর। আরে স্বামী। রাগ করছেন কেন? বসুন বসুন। বসে কি হবে? তুমি তো আমার আন্টি। বাড়ি বড় দিদি হয়ে ছোট বোনকে আন্টি বলছেন? আরে বা, তুমি তো বেশ মিষ্টি মিষ্টি কথা বলতে পারো। তা তোমার নামটা কি? আমার নাম সঙ্গীতা। আশ্চর্য তো। কি আশ্চর্য দিদি? আরে বাবা, আমার নামও তো সঙ্গীতা। বোন। আচ্ছা বোন, এবার বলো তো তোমার স্বামীর নাম কি? শাশুড়ি মা বলেছে স্বামীর নাম মুখে আনতে নেই, অথচ শাস্ত্র বলেছে স্বামীর নাম মুখে আনলে দুধে ভাতে খেতে হয়। ও দিদি, হ্যাঁ। আমি বানান করে বলি, বলো। তুমি বুঝে নাও। বলে বলে বলে। ভয়াকার দন্ত সৈকয় র। আরে বাবা, এই তো আরো আশ্চর্য। কি আশ্চর্য দিদি? আরে বাবা, আমার স্বামীর নাম তো ভাস্কর। দিদি, তাহলে দিদি আপনাকে একটা কথা বলি। বলো। আমাদের দুজনের নাম যখন এক, দুজনের বরের নাম যখন এক, তাহলে আমাদের দুজনের চরিত্র এক হবে না কেন? বলছিলাম, আমার ডালিতে আছে মা কালীর প্রসাদী সিঁদুর, তোমাকে একটু পরিয়ে দিই। না না কেন দিদি? আপনি কি স্বামীর মঙ্গল চান? অন্য কথা বলো। আচ্ছা বেশ, অন্য কথা অন্যদিন বলবো। আজ তাহলে আমি চলি। এত তারা কিসের? বাড়ি ঘরে আমার অসুস্থ শাশুড়ি, আমার স্বামী দেবতা আমার পথ চেয়ে বসে আছে। আজ লক্ষ্মী পূজা, বাড়িতে কত কাজ, এটা ওটা সেটা, তাছাড়া আলপনা আঁকতে হবে না? অমন আলপনা দেওয়ার স্বপ্ন তো আমার জীবনেও ছিল। ছেলেবেলায় মা আমাকে লক্ষ্মীর ব্রত কথা শুনিয়েছিল। আমারও তো শাশুড়ি ছিল, দেওর ছিল, আমার স্বামীও তো আমার পথে বসে থাকতো। কিন্তু কোন এক কাল বৈশাখী ঝড়ে আমার সেই শব্দগুলোকে ভেঙে তছনছ করে দিয়েছে, ভেঙে তছনছ করে দিয়েছে, ভেঙে দিদি, ও দিদি, আপনি কাঁদছেন কেন দিদি? না না, কাটবো কোন দুঃখে জানো? আমাদের বাড়ি কান্নার কোনো ঠাই নেই, সব দেখে শুধু সুখ আর আনন্দ। এবার তোমার সঙ্গে আমার দেখা হলে আমি কিন্তু আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যাব। আচ্ছা বেশ দিদি, এবার আপনার সঙ্গেও আমার দেখা হলে আমাদের বাড়িতেও আপনাকে নিয়ে যাব, আমার বরের সঙ্গে আলাপ করিয়ে দেব। ও দিদি বলুন না, যাবেন তো? যাব যাব যাব। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা দেখি বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা দেখি বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। স্বর্ণালী সন্ধ্যায় দেখি বন্ধনে জড়ালে গো
দিদিমণি, সাবধানে যাবে। ভগবান তোমার মঙ্গল করো। তুমি হাত নেড়ে সঙ্গীতাকে শুভেচ্ছা জানাচ্ছিলে কেন? অনেকদিন পর সঙ্গীতা দিদিমণির সুমতি হয়েছে বলে। পরান্দা, তুমি শুনেছো আজ দিদিমণি বারে গিয়েও মদ খাইনি। বারে খায়নি, বাড়িতে খাবে। আর তা তুমি পারবে না দাদা বাবু, কারণ সে সাগররায়কে সাপ জানিয়ে দিয়েছে ভালো লাগা আর ভালোবাসা এক কথা নয়। এবং 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 কি আর বলবো দাদা বাবু, সঙ্গীতা দিদিমণি বাড়ি কি আর মদ খেতে চাইছে না। সে সে যে কি করবে ঠিক করতেই পারছে না। না, সঙ্গীতাকে চিরকুমারী সেজে মদ খেয়ে নাচতে হবে আর হাসতে হবে। আমি বেঁচে থাকতে দিদিমণিকে কোনোদিনই তা পারবে না দাদা বাবু, কোনোদিনই তা পারবে না। কি বলতে চাও তুমি? তুমি জানতে চাও কি বলতে চাই? কেন কেন তুমি দিদিমণিকে তার স্বামীর কাছে পাঠাওনি? কেন তুমি দিদিমণিকে সিঁদুর পড়তে দিলে না? কেন তুমি তাকে শাখা সিঁদুর লোয়া পরে কেন তুমি হতে দিলে না স্বামীর ভালোবাসার গৃহবধূ? জানতে চাও? তাহলে শোনো, মৌচাকের মধু গেলে নিলে সেই চাকে আর থাকে কি? কিচ্ছু থাকে না। ঠিক তেমনি কোনো মেয়ে যদি শাখা নোয়া সিঁদুর পরে স্বামীর ঘর সংসার করে, কোনো উত্তাপ থাকে না কোনো সাহিত্যিকের জীবনে। তাই আমি বিয়ের অনেক আগেই সঙ্গীতাকে শিখিয়ে দিয়েছিলাম, তুই কোনোদিন ভাস্করের জীবনে শাখা সিঁদুর নোয়া পরে বউ হতে চাইবি না। তুই ভাস্করের জীবনে মৌ হয়ে থাকবি, মৌ। ছি, ছি, ছি! তুমি নিজে রাখে গোছাতে গিয়ে তুমি দিদিমণির জীবনটা নষ্ট করে দিয়েছো। কাজটা তুমি ভালো করোনি দাদা বাবু। পরান্দা, পৃথিবীতে কোনো দাদা তার নিজের মায়ের পেটের বলে এত বড় সর্বনাশ করতে পারে বলে আমার অন্তত মনে হয় না। আর আর তুমি যদি তা সত্যিই করে থাকো, তাহলে আমি বলবো তুমি দিদিমণির নিজের দাদা নও। কি বললে তুমি? তোমার মতো দাদাকে দেখে পৃথিবীর সব বোনেরা আতঙ্কে চমকে উঠবে। পৃথিবীর কোন দাদা তার বোনকে বিশ্বাস করবে না। তারা তারা ভাইয়ের কপালে ফোঁটা না দিয়ে তারা জমের কপালে ফোঁটা দিয়ে বলবে, জমের কপালে দিলাম ফোঁটা। আর তোমার মতো ভাইয়ের কপালে মারলাম ঝাঁটা, মারলাম ঝাঁটা, মারলাম ঝাঁটা। আরাম যাতে চাকর থেকে আমি গলা থেকে মেরে দেবো, না হলে এখন যেমন আমার প্রত্যেক কাজে বাধা দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। শালা শয়তান সঙ্গীতাকে স্বামীর কাছে পাঠিয়ে দিতে চায়। সুমিতকে আমি আমার নিজের মতো তৈরি করেছি ঠিকই, কিন্তু নিশিতকে ও আমার বিরুদ্ধে আরো ভয়ঙ্কর ভাবে লেলিয়ে দিতে চায়। পারবে না। এই অজিত মুখার্জি একটা বোনের চালে ওই শয়তানের কিস্তি একেবারে মাছ করে দেবে। মেয়ে মাকড়সা যেমন জাল বুনে ছেলে মাকড়সাকে আটকে রাখে, ঠিক আমিও সঙ্গীতাকে লেলিয়ে দিয়ে আর অনেক অশ্লীল সাহিত্যের লেখকদের নিয়ে আসবো এই মুখার্জি ম্যানসনে। ওই সঙ্গীতাই হবে আমার একমাত্র বিজনেস ম্যাগনেট আর আমার প্রতিদ্বন্দ্বী ভাস্করের হাতটা। মনে পড়েছে, মনে পড়েছে। আমি তো বেশ কিছুদিন আগে ডাম্পি টেনকে বলেছিলাম ভাস্করের হাতটা কেটে আনার জন্য, কিন্তু ডাম্পি তো ডাম্পে। বলুন আপনার কি হুকুম আছে? হাতটা কই? হাতটা? হাত? হ্যাঁ, ভাস্কর ব্যানার্জির কাটা হাতটা কই? সে হাতটা এখন কাটা হয়নি স্যার। হ্যাঁ? কেন কাটা হয়নি ভাস্করের হাত? লেখক বাবু এখন লিখছেন বলেন। না, ভাস্কর ব্যানার্জি লিখবে না, সে শুধু ভিক্ষে করবে, ভিক্ষে। অমন অবতার বলি রাজার পাশে ভিক্ষা চাইয়েছিলেন। এই ভিক্ষার দক্ষিণে দেবার সময় বলি রাজার কি অবস্থা হয়েছিল সেটা কি আপনি খেয়াল করিয়েছেন? কি হয়েছিল বলি রাজা? বলি রাজার কাঁধে পাও রেখা একদম পাতালে প্রবেশ করিয়ে দিয়েছে। তোর এত সাহস, তুই কেন আমার হুকুম পালন করিসনি? এই ডাম্পিডের আপনার কোন হুকুম আর তামিল করবে না স্যার। আমি কি ভুল শুনলাম? হ্যাঁ স্যার, আপনি ঠিকই শুনেছেন। এই কি শুনেছি মানে? এই ডাম্পিডের আপনার কোন কাম আর করবে না। তোকে আমি গুলি করে মারবো শয়তান। আমি বিনা কারণে আপনাকে গুলি করতে সাহস। নামবে, নামবে, নামবে। এরপরে আপনাকে একটা কসম করিয়ে দিতে, কিন্তু আমি তা করবে না, কারণ না রোজ আমি আপনার নিমক খাইয়া আসিয়াছি। তাই এই পিস্তলটা স্বপন বাবুর হাতে তুইলা দিয়া
আমি রিক্সা চালাতে চললাম। আসছে ও বাবুজি আপনার উপর বানা, আর আমি সেরেপ রিক্সা। স্বপন, বলুন বস। ডাম্পি যে কাজ করতো তুমি সেই কাজ করতে পারবে স্বপন? করবো। মানুষ খুন করতে পারবে? পারবো। ধরো কোনো সুন্দরী বউ যাকে আমি চাই, অথচ সে আমাকে ধরা দিচ্ছে না, তাকে তুমি আমার কাছে বশ করে নিয়ে দিতে পারবে? এর এমন কাজ কি, আমরা শিক্ষিত চাকর, যে কাজ বলবেন আমরা ঠিক করে দেবো। আচ্ছা, একটা হাত কেটে নিয়ে দিতে পারবে? একটা হাত? ও শিওর, কারণ আমার জীবনে এখন অনেক রাত। বাবা, হাতি কা দাঁত আদমি কা বাত। যাও যাও যাও, তুমি ঘরে যাও, পরে হবে তোমার সাথে আমার মুলাকাত। তাহলে শুনুন স্যার, আমাকে দিয়ে আপনি যে কোনো কাজ করিয়ে দিতে পারেন, কোনো কাজে আমি ভয় পাবো না, কারণ আমার শিক্ষা আমার ভাগ্যের উপরে করেছে বজ্রাঘাত। তাই শিক্ষার উপর, সত্যের উপর আজ থেকে আমি করব শুধু আঘাত, আঘাত আর আঘাত। যাও 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 যাও। সাগর, সাগর রায়, আপনাকে ডাকিয়েছে? হ্যাঁ, তুমি কি শুনেছো সঙ্গীতা বারে গিয়ে ওর মদ খায়নি? তার ভালোবাসা রবিবার গিয়েছে স্যার। ক্যাবারে দেখেনি? ক্যাবারে না স্যার, হঠাৎ তার অরুচি হয়ে গেল এইসব ব্যাপারে। তুমি কি শুনেছো সঙ্গীতা কেঁদেছে? মনে হয় তার জীবন বিনায় সে আগে সুর বেঁধেছে। ওকে আগে সুর বাঁধতে দেওয়া যাবে না, সাথে দেওয়া যাবে না আগে সুরের সরগম। আজ তুমি ওকে আমার সামনে মদ খাওয়াবে? মদ সে খাবে না। কেন? শুনেছি কাল পার্কে সঙ্গীতের আগে মহিলার সঙ্গে তার দেখা হয়েছে। তাতে কি হয়েছে? মেয়েলি জীবনে মৌতাতে মিলে গেছে। হ্যাঁ? তাই সঙ্গীতা আজ আমার সঙ্গে একটাও কথা বলেনি স্যার। বানাবে, জোর করে তাকে কাছে টেনে নেবে। মনে রাখবে সাগর, ওই ভাস্করের এগেনস্টে ডিভোর্স শুট করে আমি কিন্তু তোমার সঙ্গে সঙ্গীতার বিয়ে দেব। তাহলে তুমি একটা কাজ করো মিস্টার প্রকাশক, ওই সাগর আর সঙ্গীতার বিয়ে দেওয়ার আগে নিজের বিয়েটা একবার করে ফেলো দেখি। সে তো করতেই হবে রে জানোয়ার, আমি যদি আরেকটা বিয়ে না করি তাহলে তো কান্নার চাকরি তোমার ছল করে ছোট বাবু একটা মেয়েকে তোমার পাশের ঘরে আটকে রেখে দিয়েছে কেন? বেশ করেছে রে। সেটা আধুনিক সাহিত্যের প্রয়োজনে। বি কেয়ারফুল মিস্টার সাগর রায়, তোমার অনেক উদ্ধত্ত আমরা সহ্য করছি, কিন্তু আর নয়। কি করবে ও যে আগামী ভবিষ্যৎ। তোর মুখটাই ভেঙে দেবো রে রাস্কেল। আজ ভাইফোঁটার দিন, নারী জীবনের সর্বশ্রেষ্ঠ দিন। তাই আজকের দিনে আমি আমার 3 ভাইকে ফোঁটা দেবো। তাই আজ এই পবিত্র দিনে এই জানোয়ারটাকে তুমি বাড়ি থেকে চলে যেতে বলো দাদা, তাহলে কি করবে? না হলে ঠিক অনেকদিন আগে যেমন ভাস্কর বাবুকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তেমনি আমিও ওই সাগর রায়কে জুতো মারতে মারতে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেবো। পারবে না, কারণ দানব সম্রাট মহিষাসুরের পাশে এসে দাঁড়িয়েছে দানব সেনাপতি রক্তাসুর। সাগর, আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি সঙ্গীতাকে মদ খাওয়াও। আর সুমিত, তুই চরিত্রহীনটাকে এখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দে। আমি চাকরটা গলা টিপে মেরে দেবো। আসতেন মুখার্জি ম্যানশনে ভাইফোঁটার কি ঘন ঘটা। ওরে নিশির, তুই দূর থেকে নিয়ে যা তোর দিদির হাতের চুয়া চন্দনের বদলে বিলেতি মদের ফোঁটা। ভাইফোঁটা প্রত্যেক ভাই বোনের জীবনে একটা স্মরণীয় দিন, কিন্তু আমার জীবনে যা ঘটে গেছে আমি কি পারবো আমার সেই ছোট্ট ভাইটার কপালে আর কোনোদিন ফোঁটা দিতে? সে সৌভাগ্য আমার হবে না। তাই তো প্রতি বছরের ন্যায়
এই ভাই ফোটার দিনটাতে শুধু তারই অপেক্ষায় আমি বসে থাকি, শুধু বসে থাকি। হ্যাঁ মা। আচ্ছা বৌমা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে এলাম মা। আচ্ছা তোমার বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপার রহমান ডাক্তার কি বলে গেছে? মানে তোমাদের দুই মানুষের অনেক কথার মানে আমি বুঝতে পারি না বাবু। বলি চুপ করে আছো, আমার কথার উত্তর দাও। তোমার বাচ্চা কাচ্চা হবে না হবে না? হবে মা, হবে। কবে হবে? আমি মরে গেলে হবে? হ্যাঁ, এত রাগ করছেন কেন? বলেছে একটু দেরিতে হবে। তবু ভালো, দেরিতে হলেও হবে। আজকালকার জীবনের রকম সকম বোঝা ভার। মা, আপনি মনে হচ্ছে খুব রেগে গেছেন। রাগের আর দোষ কি বাছা? তোমার বাচ্চা কাচ্চার কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু তোমার তিনটে ভাই থাকতে একটা ভাইও ভাই ফোঁটা নিতে এলো না কেন? মা, আর তুমি না কেমন মেয়ে বৌমা? ভাইদের মুখ কি তোমার একবারও মনে পড়ে না? একবারও না? ওরে মা, আমার ভীষণ ভীষণ মনে পড়ে মা। সেই ছোট্ট ভাইটার কথা আমার ভীষণ মনে পড়ে। সেই ছোট্ট ভাইটাকে স্কুলে দিতে গিয়েই তো আমাকে আমাকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গেলে একদল দুর্বৃত্ত। তারপর একটা পুরো বাড়িতে নিয়ে গিয়ে একের পর এক ধর্ষণ করলো। তারপর আমাকে নিয়ে বিক্রি করে দিল একটা বলিকালয়ে মাসির কাছে। আমাকে যে ভালোবাসতো তার সঙ্গে আর আমার দেখা হলো না। এই হতভাগিনী গঙ্গা একই বছরে হারালো তার সেই ছোট্ট ভাই, হারালো তাই ভালোবাসার মানুষ, আর হারালো তার প্রথম যৌবন। এত প্রতি বছর এই পুরার দিনে আমার মনে হয় আমি ছুটতে গিয়ে সে ছোট্ট ভাইটা সে সৌভাগ্য তো আমার কোনোদিন হবে না। আমি শত চেষ্টা করলেও সেই ছোট ভাইটাকে তার কোনোদিন পারবো না। এই প্রতি বছরের ন্যায় আমি আমি চৌকাঠে ফোঁটা দিই আর বলি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় চমকি ফোঁটা, আবেগে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় চমকি ফোঁটা, আবেগে আমার দিদি, এই দিদি, তুই তুই সত্যি আমার হাত থেকে ফোঁটা নিলি? হ্যাঁ হ্যাঁ রে দিদি, তুই দিলি বলে তো আমি ফোঁটাটা নিলাম। ওরে তবে দাদা, সারা জীবনের জন্য নয়, আমি যে কিছুক্ষণের জন্য কি পেয়েছি এবারে সবাইকে একবার ডেকে ডেকে দেখাই। মা, ও মা, একবার ছুটে আসুন, আমার ভাই এসেছে। ভাই, বাবা, ভাই বোন দুজনকে একসাথে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না বাবা। বেশি, আমার শাশুড়ি মা, প্রণাম কর। দিদি, উনি যখন তোর মা তখন আমারও মা, তাই না? এসো বাবা, এসো। কি হলো বাবা, তুমি আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, চাঁদ মেটে না প্রভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না সুন্দর তোমায় দেখে।
যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, কাজ মেটে না কবু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার দেখে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। তুই বিশ্বাস কর দিদি, তুই বিশ্বাস কর, আমার মা ঠিক এমনি করে কপালে সিঁদুর পরে থাকতো, পূজা পার্বণে পড়তো লাল পাড় গরদের শাড়ি, আর আমি যখন মাকে দেখতাম তত আমার মন ভরতো না রে দিদি, আমার মন ভরতো না। আচ্ছা বৌমা, হ্যাঁ মা, তোমরা তো একই মায়ের পেটের ভাই বোন, তাহলে তোমার ভাই কেন বললো কি বিশ্বাস কর দিদি? আসল ব্যাপারটা কি বলো তো? আসল ব্যাপারটা তুমি বুঝতে পারলে না মা? না। আমি তোমাকে বলেছিলাম না, আমার শ্বশুর বাড়ির সবাই একটু একটু পাগল। সঙ্গীতা এখানে এসে সুস্থ হলে কি হবে? ওর ভাই কিন্তু এখনো সুস্থ হয়নি। ঠিক বলেছিস ভাস্কর, ওরা সুস্থ হলে 3 ভাইয়ের একমাত্র বোনের খোঁজ খবর কেউ নেয় না। সেটা কি দেখ বৌমা, মা, তোমার ভাইকে নিয়ে ভেতরে এসো, আমি ওর জন্য জল খাওয়ারের ব্যবস্থা হ্যাঁ, করছি। তাই যাও মা, তাই যাও। আর একটু হলে আমি ধরা পড়ে যাচ্ছিলাম, ভাবছিস জামাই বাবু এসে ম্যানেজ করে দিলেন। এই জল দেন তো মিথ্যে টাকার কতদিন ম্যানেজ করে চালানো যাবে শালা বাবু? যদি বলি সারা জীবন। নিশি, আপনি জানেন জামাই বাবু, আমার দিদিকে আর কোনোদিন আপনার কাছে আসতে দেবে না আমার ওই দাদা। নিশি, আমার দিদিকে ওই সাগর রায়কে দিয়ে জোর করে মদ খাইয়েছে আমার দাদা, আর আমার দিদি কপালে চুয়া চন্দনের বদলে দিতে এসেছে মদের ফোঁটা। কেন কেন তুমি ওই সব কথা আমাকে বারবার বলছো যে আমার জীবন থেকে হারিয়ে গেছে? কেন কেন তাকে তুমি আবার নতুন করে ফিরিয়ে আনতে চাইছো? যাও যাও নিশি, যাও, তুমি বাড়ির ভিতরে যাও, তুমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবে, যাও। বিশ্রাম আমি না হয় নেবো জামাই বাবু, কিন্তু আপনি যে কতদিন মানসিক বিশ্রাম থেকে বঞ্চিত তার খবর কি আপনি রাখেন? নিশি, আপনি রাখেননি জামাই বাবু, সে খবর আপনি রাখেননি। কি হলো? আচ্ছা তুমি চুপ করে রয়েছো কেন? তুমি কিছু বলো। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। নিশ্চয়ই বলবে, বলো। তুমি তোমার বউকে আজও ভুলতে পারোনি, তাই না? ভুলে গেছি তাকে একেবারে মনের মধ্যে থেকে একেবারে মুছে ফেলেছি। তার কোনো স্মৃতি আর আমার মনের মধ্যে নেই। তুমি সত্যি বলছো? বিশ্বাস করো, আমি সত্যিই বলছি। আর যদি সত্যি না হয় তাহলে আমি তোমাকে ছুঁয়ে বলছি। প্রথম ভালোবাসার ছোঁয়া। না না, আমি তো তোমাকে ইচ্ছা করে ছুঁইনি। বিশ্বাস করো, আমি আবেগে ভুল করে তোমাকে ছুঁয়ে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও সঙ্গীতা, ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তোমাকে ইচ্ছা করে ছুঁইনি। ভাতৃদ্বিতীয়ার শুভক্ষণ শেষ হয়ে গেছে। চাঁদ নেমেছে পৃথিবীর বুকে। ওই যন্ত্রণা কাতর মানুষটা ঘুমিয়ে পড়েছে খাটের উপরে। না না না, আমি ওনাকে ডাকবো না, উনি বিশ্রাম নিচ্ছেনি। আমি ঘরের দরজা বন্ধ করে দিই, আমিও একটু বিশ্রাম নিই। সমস্ত
রাত, চাঁদের আলোয় জানালা দিয়ে দেখা যাচ্ছে সেই দূরে ডাব গাছটা এক বুক সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, একটা রাত চোরা পাখি ডাকতে ডাকতে শেষ হয়ে গেল, তবু তবু আমার ঘুম আসছে না কেন? যেন একটা প্রচন্ড উত্তাপ আমাকে বয়ে নিয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, আমি তো ইচ্ছা করে ছুঁয়ে নেই, তাহলে কেন? যা কোনোদিন হয় না, আজ তা কেন এমন হচ্ছে? আমার শরীরে সবাই শিরায় শিরায় যেন একটা একটা আগুনের স্রোত বয়ে যাচ্ছে। আর বইবে নাই বা কেন? কতদিন পর আমার শরীরে লেগেছে পুরুষের ছোঁয়া। উফ, হ্যাঁ, এখন যে আমি কি করি? বলছিলাম কি, তুমি ঘুমিয়ে গেছো? শুনতে পাচ্ছ? কি হলো, ঘুমিয়ে পড়ো। বলছিলাম ওই দূরে একটা বাঁশি বাজছে, তুমি শুনতে পাচ্ছ? ওটা বাঁশি নয়, ওটা হচ্ছে চরিত্রের ফাঁসি। আচ্ছা, আমি এত ঘামছি কেন বলো তো? খুব বেশি ঘাম হলে তুমি ফ্যানটা একটু বাড়িয়ে দাও। আমার হাতটা তুমি দেখো না, আমি কেমন তিরতির করে কাঁপছি। তুমি চাঁদের আলোয় গিয়ে বসো, দেখবে আর মোটে কাঁপবে না। জানো, পাশের বাড়ির টালি চালে না একটা লাউ ধরেছে। তা আমি কি করবো? আমি কি গাছের কলাটা কেটে দেবো নাকি? তুমি নিষ্ঠুর, তুমি দেখতে পাচ্ছ না যন্ত্রণায় কত মানুষ কেমন ছটফট করছে? ঘরের মধ্যে ঢুকে একটা জোড়া পোকা কি সুন্দর টিপটিপ করে আলো দিচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? তুমি নিষ্ঠুর। তোমাকে নিয়ে আর পারা যায় না। আচ্ছা, বলছিলাম আর দুপুরবেলা মা যে প্রশ্নগুলো করলো, এবার যদি আমাকে করে আমি কি উত্তর দেবো বলো তো? উত্তর দেবে না। আমি তাহলে কি বলবো? যে যদি মা বলে যে বৌমা তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন? বলবে ডাক্তার রহমান বলেছে। কে বলেছে? তুমি বন্ধা। মেয়েদের জীবনে একটা স্বর্গীয় স্বপ্নের স্বপ্ন, অথচ আমার দাদা সেটা আমার কাছে বর্বর বানিয়ে দিয়েছে। কিন্তু না, দাদার আর কোনো কথা আমি শুনবো না। এই মুহূর্তে আমি আমার স্বামীর কাছে ফিরে যাব। তার আগে আমি রাজকাল ভাস্কর বাণিজ্যকে গুলি করে মারবো। কেন তুমি তাকে গুলি করে মারবে? আর তুমি তার কাছে হেরে গেছো বলে? না, আমি হেরে যাইনি। অজিত মুখার্জি হারবার জন্য জন্মগ্রহণ করেনি। আমারই এক বেঈমান প্রকাশক বন্ধু গোপনে গোপনে ভাস্করের বই ছেপে ওকে পুরস্কার পাইয়ে দিয়েছে। আমিও ভাস্করের, আমিও সাগরের পরপর 3টে উপন্যাস ছেপে ওকে জ্ঞানপীঠ পুরস্কার পাইয়ে দেবো। জ্ঞানপীঠ পুরস্কার নয় রে দিদি, জ্ঞানপীঠ পুরস্কার নয়, আমার টাকার কুমির দাদা তার টাকার জোরে পাইয়ে দেবে ওই সাগর রায়কে অজ্ঞানপীঠ পুরস্কার। চরিত্রহীন, তোর মতো চরিত্রহীনের মুখে এইসব কথা শোভা পায় না। চরিত্রহীন আমি নই দাদা, চরিত্রহীন হচ্ছে তুমি। তাই একটা বেকার নারীকে চাকরি দেওয়ার নাম করে তুমি তোমার অফিসে আটকে রেখেছো। বেশ করেছি রে জানোয়ার। আর একটা যদি তুই কথা বলিস তাহলে এক্ষুনি তোকে। একটা শিক্ষিত বেকার ছেলেকে চাকরি দেওয়ার নাম করে তার হাতে তুলে দিয়েছো আগ্নেয় অস্ত্র। বেশ করেছি। আর আমার নামে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেবো না দাদা। কি করবে মিস্টারবাবু, কি করবে? পুলিশকে খবর দেবে? পুলিশ মিস্টার মুখার্জি চেনা? হ্যাঁ, অফকোর্স। দেশের বড় আপনারা মিস্টার মুখার্জি চেনা? প্রতি মাসে আমি তাদের মাসোহারা দিয়ে সেই সোর্সে তো আমি দিনকে রাত করবো। ভাস্কর যে পুরস্কার পেয়েছে তার চেয়েও শ্রেষ্ঠ পুরস্কার আমি তুলে দেবো তোমার হাতে। আরে সাগর বাবু, আপনার পাণ্ডুলিপি গুলো একবার মিস্টার মুখার্জির হাতে তুলে দিন, উনি একবার ভালো করে পড়ে দেখুন। অবশ্যই। আমার কিছু লেখা পড়ে মনে মনে অনুভব করবেন, ঠিক করতে পারবেন না আমার কোন লেখাটা উনি আগে ছাপবেন। এই স্যার, এটির নাম নারী দেহ, আর এটির নাম অফুরন্ত যৌবন, আর এটির নাম গোপন মিলন। সত্যি সাগর, তোমার জবাব নেই। আরে জবাব তো নেই, ওগুলো খুলে একবার ভালো করে পড়ে দেখুন। একই সাগর, 3টে খাতা, একটাতেও তো কোনো কিছু লেখা নেই, সবই তো সাদা খাতা। মনে হচ্ছে আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন না।
আপনার চশমাটা এনে দেবো? সাগর রায়, তাহলে শুনুন মিস্টার মুখার্জি, এই সাগর রায় হচ্ছে আমার বন্ধুর দাদা। হ্যাঁ? নিশিবাবু ঠিক কথা বলেছেন। পাচ্ছি অন্য লেখকের সঙ্গে মিশে আপনার মন বিমর্দমি হয়। আপনি কোনো অশ্লীল সাহিত্যে প্রকাশ করতে না পারেন, তাই নিশিবাবু কায়দা করে আমাকে লেখক সাজিয়ে আপনার কাছে পৌঁছে দেয়। এছাড়াও আমার আরো একটি পরিচয় আছে, সময় মতো আপনি জানতে পারবেন। ঠাকুরদা, না জেনে না বুঝে আপনাকে আমি অনেক অনেক কটু কথা বলেছি, তার জন্য প্লিজ আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমি আপনার সঙ্গে অনেক অভিনয় করেছি, পারলে আপনি আমাকে ক্ষমা করুন। আমি তোদের কাউকে ক্ষমা করবো না রে শয়তানের দল। আমি আজই বুঝিয়ে দেব যে আমি হ্যাঁ? না 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 না, আমি একা নই, আমি অসহায় নই। আমার অনেক অনেক কর্মচারী আছে, আমার অনেক ব্যবসায়িক বন্ধু আছে, আর আছে আমার ভাই সুমিত, যাকে আমি তৈরি করেছি আমার হাতের খেলার পুতুল করে। এই, কে আছে মত নিয়ে আয়। তোমার হাতের খেলার পুতুল যারা আর কেউ নেই, এই মদটা আমি নিয়ে সুমিত, আমি ভাবছি আমার অর্ধেক সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো। হ্যাঁ, তার জন্য আমার কি করতে হবে? আরে কিছুই না, তোকে একটু সাগর সঙ্গীত আর পরাণকে একটু চোখে দিতে হবে। আমি পারবো না। কি বললি তুই? তোর এত সাহস? হবেই তো, কারণ তোমার হাতের খেলার পুতুলটা আজ থেকে মানুষ হয়ে গেছে, মানুষ। কি বলতে চাস তুই? এখনো সময় আছে দাদা। জামাই বাবুর কাছে ভুল স্বীকার করে দিদিকে জামাই বাবুর কাছে পাঠিয়ে দাও। না, হ্যাঁ, মেজদার কাছে ক্ষমা চেয়ে মেজদাকে এই বাড়িতে ফিরে আনো। না না না, আমি একজন বিজনেস ম্যাগনেট, আমার জীবনে কোনো ভুল নেই। তোমার পায়ের নিচে মাটি নেই, টাকা আছে, সোনা আছে, তোমার জীবনটা ফাঁকা হয়ে গেছে, ফাঁকা। তোকে আমি লাথি মারবো শয়তান। তুমি যদি আমার দাদা না হতে তাহলে ওই লাঠিটা আমি তোমাকে অনেক আগেই মারতাম, অনেক আগে। তো ফেলে জানোয়ার। না, জানোয়ার আমি নই, জানোয়ার হচ্ছে তুমি। তুমি একটা বাস্তব ঘুমো, তোমার গায়ে ছিটিয়ে দিয়ে গেলাম আমার সারা জীবনের ঘৃণা থুতো। আরে তুই করে রাখলে তোর মতো কত জানোয়ার আমার পায়ে তোলে এসে গড়াগড়ি করবে। দেখবি দেখবি দেখবি। স্বপন, স্বপন, আমাকে কি করতে হবে? শোনো, আমি এক সপ্তাহ আগে যে মেয়েটাকে টাকা টনিক খাই আমার রক্ষিতা বানিয়ে রেখেছি, তাকে তুমি আমার বাগান বাড়িতে নিয়ে যেতে পারবে? টাকা ছড়ালে আমি সব কিছু করতে পারি বস। শোনো, একটা ভালো কথা, জানালাগুলোতে না তুমি একটু সাদা খসখসে পর্দা লাগিয়ে দাও। যাতে আপনার আর আপনার রক্ষিতার মশা না কামড়ায়, তার জন্য ওটো বস কিনে আনবো। অফকোর্স, আরেকটা কথা ভালো করে জানবে, হ্যাঁ, বউটা না পুরো একদম বেশ্যা হয়ে গেছে, ওকে একটু চোখে চোখে রাখবে, বুঝলে? হ্যাঁ, এবারে চাঁদ উঠবে অমাবস্যার শেষে, দেখবে কেমন নাচতে গাইতে পারে। আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে, ও আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে, পিড়িতের আগুন চোরা, পিড়িতের আগুন চোরা নিভিবে না এসে, মন নিয়ে কি মরবো নাকি শেষে, ও আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে, ও আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে। ও সুন্দরী, তুমি এভাবে মুখে ঘোমটা দিয়ে রেখেছো কেন? ঘোমটাটা খোলো। এ কি আশা? তাহলে দেখো, দেখো আশা, তোমারই সামনে আমি নিজেকে কেমন করে শেষ করে দিই। ওরে ও ভাস্কর! গেল কোথায় ছেলেটা? অমরের জন্মদিনের অনুষ্ঠানে যেসব নিমন্ত্রণ অতিথিরা এসেছিল তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারা তো অনেকক্ষণ আগে বাড়ি চলে গেছে, কিন্তু ভাস্কর এখন কোথায়? আমার আপনার ছেলে তো বাড়িতে নেই মা। বাড়িতে নেই? ভাস্কর কোথায় গেছে? ওই যে একাডেমি পুরস্কার পাওয়া উপন্যাসটা যে প্রকাশক ছেপেছিলেন সে ভদ্রলোকের বাড়িতে পৌঁছে দিতে গেছে। আহা, ভাস্করের আমার কর্তব্যের শেষ নেই, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব তাকে করতে হয়। ও, সব আপনার ছেলে করে, আমি কিচ্ছু করি না, তাই না মা? আচ্ছা, আমরা নয় নিজের মেয়ে নই, তাই বলে কি সারা জীবন আমাদের কপালে শুধু বদনাম? আর ছেলেরা পেটের বলে তাই তারা যাই করুক আর নাই করুক তাদের কপালে শুধু সুনাম। আমি চুপ চুপ,
এই রাত দুপুরে শাশুড়ির সাথে ঝগড়া করতে চাইছিস? মা। হ্যাঁ কি হলে কি মা বলে মুখটা করলি কেন? আমি কিন্তু আপনার চা করে দেবো না, আপনার সঙ্গে কথাও বলবো না। ওরে ওরে বোকামি, তোর মতো একটা বুলবুলি পাখি কথা না বলে কি থাকতে পারবি না? মা। ভাস্করের কি ক্ষমতা ছিল? সে তো শুধু বাইরে বাইরে ছুটে বেরিয়েছে, আর তুই যে আমার ঘর সামলিয়েছিস মা। মা গো। তাই তো সকলের আড়ালে ওই ভগবানকে আমি ডেকে ডেকে কি বলি জানিস? কি মা? আমি যেন জন্মান্তর এই সঙ্গীতার মতো পুত্রবধূ পাই। মা গো। তাই তো এখানে যত শাশুড়িরা আছেন, বৌমায়েরা আছেন, তাদের সবাইকে বলছি যে সংসারে শাশুড়িরা তাদের ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে, আর বৌমায়েরা তাদের শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করে। সেই সংসারে এই শাশুড়ি বউয়ের ঝগড়া নিয়ে কখনো কোনোদিন অশান্তি হয় না রে মা। মা। কখনো কোনো অশান্তি হয় না। এরা সবাই আমাকে পাগল করে দেবে। মানুষটা কখন গিয়েছে, কখন ফিরবে তাও বা কে জানে। আবার আবার একটু ঘুম পাচ্ছে না, যখন ফিরবে আমি বরং একটু শুয়ে ঘুমিয়ে নিই। যখন ফিরবে ঘুমিয়ে গেছে, ভাস্করের বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, শুধু লেবু গাছের ঝোপের পিছনে জেগে আছি আমি একা। আমি এসেছি ভাস্করের জীবন থেকে ওই হারামজাদিটাকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওকে সরিয়ে দেওয়ার আগে ওর যৌবনটাকে একটু ভালো করে দেখার জন্য ওকে নিয়ে যাব আমার বাগান বাড়িতে। তারপর গঙ্গাকে খুঁজে না পেয়ে ভাস্করের লেখার হাতটা চিরকালের জন্য একেবারে কেটে যায়। কে ওখানে কথা বলছে? কে কে আপনি? জানতে পারবে, খুব তাড়াতাড়ি জানতে পারবে কে আমি, কেন আমি, কি জন্য আমি। এই ঘর থেকে বেরিয়ে যাবো। আরে যাবো 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 সুন্দরী, শুধু একা নয়, যাওয়ার সময় তোমাকে সঙ্গে নিয়ে যাবো। তা তুই কখনো পারবি না। এই মুহূর্তে তোর আসল স্বরূপটা এবার সবাইকে চিৎকার করে শুনিয়ে দেবো। কোথায় পেলি এত সাহস যে আমার বাড়ি থেকে সতী লক্ষ্মী বৌমাকে তুলে নিয়ে যেতে এসেছিস? সতী লক্ষ্মী? ওরে বুড়ি, তুমি তোমার এই সতী লক্ষ্মী বউটার আসল পরিচয় জানো না। ভাস্কর তো তোমাদের কাছে ওর আসল পরিচয় দেয়নি। ভাস্করের আসল বউ হলো সঙ্গীতা, যার সঙ্গে অনেকদিন আগে ভাস্করের ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, আর ও তো আসল বউ নয়, ও একজন দেহ প্রসারিণী কণিকা। ওর নাম গঙ্গা। তোমাদের সঙ্গে অভিনয় করেছে, তোমাকে ঠকিয়েছে। বললে ভাস্কর ভাস্কর আমাকে মিথ্যে কথা বলছে। সঙ্গীতা নয়, এটা মা। সরে যাও, সরো তুমি। আমার ভাস্কর আমাকে ভাস্কর মাটা মরে গেল, বউটা অজ্ঞান হয়ে গেল। এবার আমি ওকে নিয়ে যাব আমার বাগান বাড়িতে। উফ, কি দুরন্ত যৌবন। আসছে বলে মনে হচ্ছে। ভাস্কর বউটাকে নিয়ে যেতে পারলাম না, আমার বাড়ি এখান থেকে পালাতে হবে। যদি আমি ধরা পড়ে যাই, যাওয়ার আগে ভাস্করের জীবন থেকে ওর মাকে আর ওর ভাইকে সরিয়ে দিয়ে আমার মুখে জুতো ছুঁড়ে মারার প্রতিশোধ আমি নিয়ে গেলাম। মা, সঙ্গীতা, মা তোমরা সব কোথায় গেলে? হে কি, এই দেখো না, দেখো মা, আমি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছি। মা, এ কি তোমরা সবাই ঘুমাচ্ছ? আরে বাবা ওঠো, দেখো আমি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছি। মা, সঙ্গীতা।
নেই। না, আমাদের মা যে আর বেঁচে নেই। সঙ্গীতা, সঙ্গীতা, আমাদের সংসারের সঙ্গীত যে শেষ হয়ে গেল সঙ্গীতা। মা মরে গেল, আমি জানি সঙ্গীতা, জানি কার চক্রান্তে ঘটনা ঘটেছে সেটাও আমি জানি সঙ্গীতা, কিন্তু কিন্তু আমি তো লেখক, আমার যে কোনো প্রতিশোধ থাকতে নেই, প্রতিশোধ ক্রিয়া থাকতে নেই। তাই তো আমি আমার মাকে সৎকার করে, চলো সঙ্গীতা চলো, আমরা দুজনে আমাদের দেশের বাড়ি চলে যাব সঙ্গীতা। মা, মা গো, এই দেখুন না মা, আপনার ছেলে আপনার স্বপ্ন সত্যি করেছে মা। ও মা, এই দেখুন আপনার ছেলে পুরস্কার পেয়েছে মা। অজিত মুখার্জিকে তোর তা ধরতে পারবি না রে জানোয়ারের দল। আমি পত্ত বিজন ছুটলি, ধরতে কি পারলি? এমন করে পারবি? আমি তো লেবু গাছের ঝোপের পিছনে লুকিয়েছিলাম। আমি এখান থেকে গিয়ে ভাস্করের গ্রামের বাড়ির আশেপাশে কিছুদিন লুকিয়ে থাকবো, তারপর আমার বিশ্বাস ভাস্কর শহর ছেড়ে গ্রামের বাড়িতে আসবে, আর ভাস্করের মৃত্যুর পরেই শেষ হবে আমার প্রতিহিংসার খেলা। অজিত মুখার্জি, এবার শুরু করবো আমার খেলা। সাগর, ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আর মনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আর মনে খেলেছ। গঙ্গা, আজ তুমি আমাকে গঙ্গা বলে ডাকলে কেন? আজ তুমি আমার জীবনের সব ময়লা ধুয়ে দিয়েছো বলে, আমি তুমি আজ সমস্ত সংকোচ আবর্জনা এই সমুদ্রের স্রোতে ধুয়ে দিয়েছো বলে, তোমার তুমি যে সঙ্গীতা শব্দটা বয়ে নিয়ে চলেছো, সেই সঙ্গীতা শব্দটা আজ সাগরে নিক্ষেপ করে বলছে তুমি যেমন আমার মায়ের সুখে কেঁদেছো, তেমন আমার শিক্ষায় প্রেরণা জুগিয়েছো, কিন্তু আমি তো তোমার জন্য কিচ্ছু করতে পারিনি।
পর্বত বলছি আমি পৃথিবীকে কি দিয়েছে, বাতাস বলছে ফুলকে আমি কিছুই দিতে পারিনি, এক টুকরো খাঁটি চন্দন কাটে ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে বলছে কি দিয়েছি আমি ওকে পূজারি ডেকে। তুমি তুমি এই সব কথা কোথা থেকে পেলে? তোমার সাহিত্যের পাতা থেকে। আমি এই সব কথাগুলো লিখেছি বোধহয়। ওহে স্রষ্টা, স্রষ্টা যদি তার সৃষ্টির কথা মনে রাখতে পারত, সে কি আর নতুন সৃষ্টির ফেরে বিভোর হতে পারত? তুমি আমি আজ তুমি তুমি তোমার পবিত্র চন্দন কণ্ঠ দিয়ে একটা গণিকাকে গণিকার সাথে সে সাজিয়ে দিয়েছ, তার সমস্ত কলঙ্ক ধরিয়ে দিয়েছ। তাই যে তোমার দেওয়া এই সিঁথির সিঁদুর আমার নারীর জনম ধন্য। না গঙ্গা না, তোমার নারী জন্ম এখন সার্থক হয়নি। আমার মা বলেছে মূর্খ ভাস্কর, তুই পুরুষ হয়ে প্রকৃতিকে ঠকেছিস। তাই তাই আমি চাই তুমি হবে আমার সন্তানের মা। আপত্তি করো না গঙ্গা, তুমি আপত্তি করো না, এটা আমার মায়ের আদেশ। কিন্তু কোনো কারণে যদি হিমালয় থেকে গঙ্গা আবার মাটিতে আছড়ে পড়ে, আমি মূর্খ ঐরাবদের মতো গঙ্গার বেগে ভেসে না গিয়ে শিবের মতো তোমাকে জটায় লুকিয়ে রাখবো। কিন্তু কোনদিন সেই লুকোনো গঙ্গাকে যদি আবার আবার পাতালের গহ্বরে টেনে নিয়ে যেতে চাই, আমি পাতালে গিয়ে কপিল মনির আশ্রম হয়ে যাব। ওহে কপিল মনি, আমার কপালে কি এত সুখ সইবে? তুমি যে আমার ভালোবাসার মন্দাকিনী, আমার প্রেরণার ভগবতী, আমার জীবনের সংজ্ঞা গঙ্গা গঙ্গোত্রীর মতো চিরকাল এমনি ভাবে তুমি আমার হৃদয়ে বইবে বইবে আর বইবে। কিন্তু তোমার যে সঙ্গীতা আজ যে তোমায় অন্য কথা কইবে। আপনি কে আপনি? আমি তো আপনাকে চিনি না। কেন এসেছেন? কোথা থেকে এসেছেন? কি জন্য এখানে এসেছেন? যে অন্যায় আমি করেছি তাতে তোমাকে না চেনাই উচিত। তবু তো আমি তোমার স্ত্রী, তোমার ধর্মপত্নী। আমি কি তোমার ধর্মপুত্রের পায়ের ধুলো নেব? চুপ কর, চুপ কর বলিটা কোথাকার। আমাকে এত বড় অপমান করার অধিকার তুই পেলি কোথা থেকে? ও, তুমি এতক্ষণ লক্ষ্য করনি বুঝি? তাহলে ভালো করে তাকিয়ে দেখো তো, আমার এই সিঁদুরের অধিকারে। না না, ও তো মিথ্যে সিঁদুর, ও সিঁদুরের কোনো মূল্য নেই। একটু আগে তুমি না বললে এই সিঁদুরের কোনো মূল্য নেই? তাহলে উত্তর দাও, কুসুম ডিঙার আগে বর কেন কোলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় না? দম্পতিকে সিঁদুর না পরানো পর্যন্ত তাদের বলা হয় বর কনে, সিঁদুর পরার পরেই তাদের বলা হয় স্বামী স্ত্রী। যে পুরুষ যে নারীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় সেই হয় তার স্বামী। মন্দিরে গিয়ে পুরোহিত মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে সিঁদুর যতক্ষণ না পরানো হয় তাদের বলা হয় প্রেমিক প্রেমিকা, আর সিঁদুর পরানোর পরেই তারা হয় স্বামী স্ত্রী। ব্যাপারটা তো একবার আমি ভেবে দেখিনি। সেই জন্যই তো তুমি আমাকে কোনোদিন স্বামী বলে মানতে পারোনি। গঙ্গা, আমি জোরহাট করে আমার স্বামী গঙ্গা থেকে আমি ভিক্ষে চেয়েছি। তুই আমার ভিক্ষে দে গঙ্গা, আমায় তুই ভিক্ষে দে। যে স্থান শূন্য হয়ে গেছে সে স্থান আর কখনো কখনো পূর্ণ হবে না। চূর্ণ হয়ে গেছে আমার অহংকার, ভেঙে আর চূর্ণ হয়ে গেছে। এই দেখো না, দেখো আমি নিজে হাতে করে সিঁদুরে কৌটো নিয়ে এসেছি। দাও না, দাও না, এই সিঁদুরে কৌটো রেখে একটুখানি সিঁদুর নিয়ে তুমি আমার সিঁদুরে পরিয়ে দাও না। আজ আজ আমি আপনাকে বলছি জামাই বাবু, আপনি আমার দিদির স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দিন। নিশি, তুমিও এই কথা বলছো? শুধু মেঘটা নয়, আমিও আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে এক চিলতে সিঁদুর আমার দিদির শূন্য স্মৃতিতে পরিয়ে দিয়ে স্ত্রীর স্বীকৃতি দিন। সুমিত, সুমিত, তোমরা কি পারবে? তোমরা কি পারবে আমার সেই মরা মায়ের আত্মাকে ফিরে দিতে? তোমরা কি পারবে সেই নির্মম নিষ্ঠুর অপদার্থ জানোয়ার ওই অজিত মুখার্জিকে কঠিন কঠোরতম শাস্তি দিতে? সেই অত্যাচারী অমানুষ অজিত মুখার্জিকে কিছুক্ষণ আগে আমি অ্যারেস্ট করেছি ভাস্কর বাবু।
আপনাকে গুলি করে মারার জন্য আপনার পাশের গ্রামে লুকিয়েছিল, তাকে আমি অ্যারেস্ট করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অফিসার। কিন্তু আমার একটি অনুরোধ আপনাকে রাখতে হবে ভাস্করবাবু। বলুন। এই অনুশোচনায় ক্লান্ত সঙ্গীতা স্মৃতি সিঁদুর পরিয়ে ওকে আপনার স্ত্রী বলে মেনে নিতে হবে। এখন আমি আসি। না না, তা হয় না, তা কিছুতেই সম্ভব নয়। গঙ্গা, একবার তো তুই পারি আমার হারানো ভালোবাসা আমার কাছে ফিরিয়ে দিতে, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিতে একবার তো তুই পারিস। যে ভালোবাসা দিয়ে তুই আমার স্বামীকে আটকে রেখেছিস, সেই ভালোবাসা আমি তোর কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি। তুই আমাকে আমার ভালোবাসা আমার স্বামী ভিক্ষে দে, ভিক্ষে দে, ভিক্ষে দে। না না না, তা হয় না। একটা আকাশে কখনো দুটো চাঁদ থাকতে পারে না। দুটো চাঁদ না থাকতে পারলেও দুরকম চাঁদ তো থাকে। যেমন পূর্ণিমার আকাশে দেখা যায় ধপে ধপে পূর্ণিমার চাঁদ, তেমনি থেকে দ্বিতীয় আকাশে দেখা যায় দিক চক্র বলে আত ফালি চাঁদ। আমি নই সেই আত ফালি চাঁদের মতো ওই পশ্চিম আকাশে হারিয়ে যাব। গঙ্গারাজ ভাটার টান এসেছে গো বাবু মশাইরা। সে আজ খরস্রোতা নদীতে চলে যাবে ওই মহাসমুদ্রের পারে, তার দুই ধারে উড়ে বেড়াবে অসংখ্য পাখিরা। না না না, তা হয় না গঙ্গা, তা হয় না। আমি যে তোমাকে ছাড়া আর জীবনে কাউকে আমি চাই না গঙ্গা। তুমি আমার জীবনের প্রেরণা, তুমি আমার জীবনের সাহিত্যের প্রেরণা জুগিয়েছো, আমার মায়ের দুঃখে কেঁদেছো। তাই ওই সঙ্গীতাকে আমি কিছুতেই আমার স্ত্রী বলে মেনে নিতে পারবো না। গঙ্গা, তুমি বোঝাও, ওকে বোঝাও। কিছুতেই না। সালা ধার করা ভাতারে সোহাগ দেবে আমি বাঁচি না। কদিনের জন্য এসেছিলাম অভিনয় করতে, অপরে বাবা আরে অত ধানাই পাড়াই করে কোনো কাজ হবে না। সালা আমার অনেক দিনের টাকা বাকি পড়ে আছে, সালা টাকা দেবে তো দাও, নইলে আমি চাই না রে, আমি চাই না রে, আমি চাই না রে মারা ভালোবাসা। ওজন করা ভালোবাসা। গণিকা কোথাকার। আমার মা, বোন, দাদা এবং বাবুরা, আপনারা বলে দিন না, আপনারা সবাই বলে দিন না আমি কি করবো, বলে দিন না। ওই সঙ্গীতাদের জীবনে তার স্বামীকে বেরিয়ে দেওয়ার জন্য আমি বাধ্য হয়ে আমার আগের জীবনে বেরিয়ে গিয়েছিলাম। বলুন না আপনারা সবাই, আমি কি কোনো অন্যায় করেছি? বলুন না আপনারা সবাই, বলুন না। গঙ্গা, টাকা দিতে না পারবে, কমসে কম তোমার বইয়ের একটা সিঁদুর কৌটো থেকে একটু সিঁদুর তো তোমার বইয়ের কপালে পরিয়ে দিতে পারবে। ভাড়াই ভাড়াই করেছো, নাও অটো 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 অটো, তাড়াতাড়ি অটো নাও। তোমার বইয়ের একটা সিঁদুর কৌটো থেকে একটু সিঁদুর পরিয়ে দাও তোমার বইয়ের কপালে, পরিয়ে দিয়ে বুঝিয়ে দাও যে সিঁদুর না পরানো পর্যন্ত কোন পুরুষ কোন নারীর স্বামী হতে পারে না। মাননীয় দর্শক মন্ডলী, আমার মা ও বোনেরা, আচ্ছা আপনারা বলুন আমি এখন কি করবো? আমি ওই সঙ্গীতার স্মৃতিতে সিঁদুর পরিতে তাকে স্ত্রী বলে মেনে নেব, নাকি ওই অন্ধকার থেকে আসা ওই গণিকার স্মৃতিতে সিঁদুর পরি দিয়ে আমি আমার স্ত্রী বলে মেনে নেব? বলুন, আপনারা বলুন না। আপনাদেরকে জোরে জোরে বিনতি করছি, আপনারা একবার বলুন না, আমি এখন কোন পথ অবলম্বন করবো? ও, আপনারা কেউ কোনো উত্তর দেবে না, তাই তো? তাহলে আমার সঠিক সিদ্ধান্ত আমাকে নিতে হবে।
ঠিক আছে, আমি গঙ্গার কথা মতো আমি সঙ্গীতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে আমি আবার নতুন করে আমার স্ত্রীর স্বীকৃতি দিলাম। এসো সঙ্গীতা। আর গঙ্গাকে বললাম, এই সমাজের সমস্ত আবর্জনা নোংরা ধুয়ে নিয়ে গিয়ে বয়ে যাও, বয়ে যাও, বয়ে যাও। তোমরা শোক নিয়ে যাও, শান্তি নিয়ে যাও, আমি তোমাদের ব্যথা বেদনা আমার মুখে ধারণ করে আবার আবার ছুটে